কোনো একটি গ্রামে সুমন তার মা কায়লারির সঙ্গে বাস করত। সুমনের বাবার মৃত্যুর পর থেকেই কায়লারি গ্রামের বড় বড় বাড়িতে সাফ সাফাইয়ের কাজ করে। এতে তার যে কয় টাকা ইনকাম হতো তা দিয়ে সে সংসারের খরচ চালাতো। এই জন্য কায়লারির হাতে বেশি টাকাও বাঁচত না। আর সুমনও ছিল অনেক বুদ্ধিমতী মেয়ে। পড়াশোনার পাশাপাশি সুমন তার মায়ের কাজে সহযোগিতা করত। এভাবেই দিন পার হতে লাগলো। সুমনও বড় হয়ে গেল। সুমন এখন স্কুল শেষ করে কলেজে ভর্তি হয়েছে। কলেজে তাদের গ্রামের মোহনপ্রসাদের ছেলে নকুলের সঙ্গে পরিচয় হয়, আর সেখানে তার প্রেমও হয়ে যায়। নকুল ছিল অনেক ভালো একটি ছেলে। তার মনে গরিব ও ধনী এই ব্যাপার নিয়ে কোনোই প্রতিবাদ ছিল না। কিন্তু নকুলের মা বাবা টাকা পয়সা থাকার কারণে তারা অনেক অভিমানী ও অহংকারী হয়ে উঠেছিল। তারা শুধু নিজেদের মতো ধনীদের সঙ্গে কথাবার্তা বলতো, উঠা বসা করত। একদিন কলেজ শেষ হয়ে যাওয়ার পর নকুল সুমনকে বলল, সুমন, এখন তো আমাদের কলেজের লেখাপড়াও শেষ হয়ে গেল। এখন আর কি করে তোমার সঙ্গে দেখা করব? আমি ভাবছি এবার তোমার সঙ্গে আমার বিয়েটা করে নেওয়া উচিত, তাহলে সব সময় দুজন একসঙ্গে থাকতে পারবো। এই তুমি কি বলছো নকল? কলেজ পর্যন্ত সম্পর্ক তো ঠিকই ছিল, কিন্তু তুমি তো ভালো করে জানো আমরা কত গরিব। আমার মা কত কষ্ট করে এই কলেজ পর্যন্ত আমাকে লেখাপড়া শিখিয়েছে। আর তুমি কোথায়? তুমি আমাদের গ্রামের সবচেয়ে ধনীর ছেলে, তোমার সঙ্গে কি আমার বিয়ে হওয়া সম্ভব এটা? তাতে কি হয়েছে সুমন? আমি তো ধনী গরিব ভেদাভেদ করে ভালোবাসিনি। আমি তোমাকে ভালোবেসেছি তোমার ভালো একটা মন দেখে। আজকে আমি বাসায় গিয়ে মা বাবাকে বলবো, বাবা যেন তোমাদের বাসায় আমার বিয়ের প্রস্তাব নিয়ে যায়। কিন্তু নকল, আমার মা তো আমার বিয়ের জন্য সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছে, আর তোমার মা বাবা চাইবে তোমার বিয়ে অনেক ধুমধাম করে হোক। এত তাড়াতাড়ি এত টাকা আমার মা কি করে জমাবে? সুমন, তুমি এসব নিয়ে ভেবো না। আমি সব ব্যাপারে মা আর বাবার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তুমি শুধু বিয়ের জন্য প্রস্তুতি নাও। এরপর নকুল বাসায় এসে তার মা বাবাকে বলল, মা, বাবা, আমার এক দোস্ত আছে, ওর নাম হলো সুমন। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে অনেক ভালোবাসি। আরে, এই তুমি কেমন কথা বলছো বাবা নকল? ওরা হচ্ছে এই গ্রামের সবচেয়ে গরিব। ওর মা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে। ওর সাথে সম্পর্ক করার তুমি প্রস্তাব দিচ্ছ আমার কাছে? বাবা, মানুষের পরিচয় তার পেশায় নয়, তার মানসিক অবস্থা ও আচার আচরণেই হয়। এদিক দিয়ে চিন্তা করলে সুমন আর তার মা অনেক উপরে আমাদের চেয়ে। তাই আমি ভাবছি আমি বিয়ে করলে সুমনকেই করব বাবা। বাবা নকল, তুমি তোমার বাবার সাথে এমন করে কথা বলছো কেন? তোমার বাবা তো ঠিকই বলেছে, আমরা কত ধনী। আমরা সমাজের সবচেয়ে ধনী ধনী মানুষদের সঙ্গে উঠা বসা করি, আমাদের সম্মান আছে। তোমাদের বিয়েতে কি সেসব আত্মীয় স্বজন ওখানে যাবে ওই গরিব বাড়িতে? আর গেলে ওরা কী দিয়ে আপ্যায়ন করবে? একদম ঠিক বলেছ উর্মিলা। ওরা যদি আমাদের শর্ত মেনে নেয় তাহলে বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। আমার একমাত্র ছেলে নকুল, ওর খুশি মানে আমার খুশি। তাই কালকে ওই মেয়ের বাসায় গিয়ে ওর মায়ের সঙ্গে তোমার ব্যাপারে বিয়ের কথা বলবো। বাবার কথা শুনে নকল অনেক খুশি হলো। কিন্তু নকলের মনের মধ্যে একটি বিষয়ে অনেক পেরেশানি ছিল, তা হলো তার বাবার দেওয়া শর্ত সুমনের মা কি করে পূর্ণ করবে। এরপর পরের দিন নকলের মা বাবা সুমনের মায়ের সঙ্গে কথা বলতে গেল। আরে মাতবরজি, আপনারা আমাদের এই গরিব বাড়িতে কোনো কাজ নাকি? কায়লারি, তুমি একদম ঠিক বলেছ। আমরা এখানে এসেছি আমাদের ছেলের জন্য তোমার মেয়েকে চাইতে, কারণ আমার ছেলে তোমার মেয়েকে অনেক পছন্দ করে। আর আমাদের ছেলের কথা আমরা তো ফেলতে পারি না, তাই এখানে এসেছি তাদের দুইজনের বিয়ের কথা বলতে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে কায়লারির মুখ একেবারে হাসি উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, এটা তো আমার মেয়ের জন্য শুভ কপাল। মালকিনজি, আমি এই প্রস্তাবে রাজি আছি। কিন্তু ওই সময়ই নকলের বাবা তার শর্ত সম্পর্কে বলল, শোনো কায়লারি, তুমি তো জানোই আমরা কত ধনী। তাই আমার ছেলের বিয়ে গ্র্যান্ড পদ্ধতিতেই হবে। আমরা চাই যে নতুন বর আর বধূকে উড়তে উড়তে গ্র্যান্ড এন্ট্রি করতে হবে। আর বিয়েতে মেহমানদেরকে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। এ কথা শুনে কায়লারি অনেক চিন্তায় পড়ে গেল। এরপরেও সে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, যেভাবে আপনারা চাইছেন বিয়ে ঠিক সেভাবে হবে। এরপর নকলের মা বাবা সেখান থেকে চলে গেল। তখন সেখানে সুমন আসলো আর তার মা কায়লারিকে বলল, মা, তুমি তাদের শর্ত কেন মেনে নিলে? তুমি কেন বললে না যে এইসব আয়োজন করা আমাদের পক্ষে সম্ভব নয়? তুমি কোথা থেকে এসব আয়োজন করবে মা? এত টাকা কোথায় পাবে তুমি? তুমি কোনো চিন্তা করো না বেটা, বিয়ে তো একবারই হয়, তাই না? সবার মা বাবাই চায় যে নিজের সন্তানের বিয়ে অনেক ধুমধাম করে হবে। তাছাড়া ওরা অনেক ধনী, ওরা তো চাইবেই যে ওদের ছেলের বিয়ে অনেক ধুমধাম করে হোক।
আর যদি আমি এই শর্তে না করে দেই, কখনোই ওরা আর এই বাড়িতে আসবে না বিয়ে করাতে। কিন্তু মা, তুমি এইসব শর্ত কি করে পূর্ণ করবে? আমি নিজেও জানি না বেটা, আমি কি করে পূর্ণ করব। এখন আমি আমার কাজে যাচ্ছি। এ কথা বলে কায়লারি তার কাজে চলে গেল। এরপর ধীরে ধীরে সময় পার হতে লাগে। যতই বিয়ের দিন সামনে আসতে লাগে, ততই কায়লারির চিন্তা বেড়ে যেতে লাগলো। মা, আমি তোমাকে বলিনি যে ওদেরকে তুমি নিষেধ করে দাও যে তুমি এই শর্ত পূর্ণ করতে পারবে না? সুমন, তুমি মায়ের উপরে ভরসা রাখো তো, দেখবে আমি কোনো না কোনো এক ব্যবস্থা অবশ্যই করব। ঠিক আছে বেটা, তুমি নিজের প্রতি খেয়াল রেখো, আমি কাজে যাচ্ছি। কিন্তু এইবার কায়লারি কাজে গেল না। সে চিন্তা করতে করতে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যেতে যেতে একটি নদীর কিনারে গিয়ে বসলো। হে খোদা, এখন আমি কি করব? আমি তো আমার মেয়েকে সান্ত্বনা দিয়ে আসলাম, কিন্তু আমি কি করে ব্যবস্থা করব? আমি কিছুই বুঝতে পারছি না। এত টাকা আমি কোথায় পাবো যার দ্বারা আমি আমার মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারবো? এ কথা বলে কায়লারি অঝরে কান্না করতে লাগলো। যখনই কায়লারির চোখ থেকে পানি পড়ল নদীর কিনারে থাকা সবুজ শ্যামল ঘাসের ওপরে, তখনই সেই ঘাসের মধ্যে খুবই সুন্দর আলো প্রকট হলো। আর সেখানে ঘাস দিয়ে তৈরি করা খুবই সুন্দর একটি পরী প্রকট হয়ে গেল ও বলল, কায়লারি, তুমি কোনো চিন্তা করো না। নিজের দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ করে সামনে বাড়ো। যেমন তুমি দুঃখ কষ্টের সঙ্গে যুদ্ধ করে তোমার মেয়েকে লেখাপড়া শিখিয়েছ, তেমনইভাবে আজও খুশি ও মনের আনন্দে নিজের মেয়ের ব্যবস্থা করো। আর তোমার মেয়ের বিয়ে দেওয়ার কাজে আমি অবশ্যই তোমাকে হেল্প করব। এই নাও, এটা হলো আমার পক্ষ থেকে তোমার জন্য তোহফা। এটা জাদুর ঘাস দিয়ে তৈরি ওড়নেওয়ালা লেহেঙ্গা। এই লেহেঙ্গা তোমাকে সব কাজে সাহায্য করবে। এটা নিয়ে গিয়ে তুমি তোমার মেয়েকে দিয়ে দাও। এটা তোমাদের সকল ইচ্ছা পূর্ণ করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জাদুর ঘাসের তৈরি জাদুর পরী। এরপর পরী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আর কায়লারি জাদুর ঘাসের তৈরি ওড়নেওয়ালা জাদুর লেহেঙ্গা নিয়ে বাসায় ফিরল আর তার মেয়ে সুমনকে সব কথা বলে দিল। এরপর সুমন যখনই সে জাদুর লেহেঙ্গা পরল আর বলল, এ ঘাসের জাদুর ওড়নেওয়ালা লেহেঙ্গা, তুমি জাদু দেখাও। সুমন এ কথা বলার সঙ্গে সঙ্গে সে হাওয়াতে উড়তে লাগলো। এসব দেখে সুমন ও তার মা কায়লারি প্রচণ্ড খুশি হলো। আর সুমন যখনই বলল যে তাকে নিচে নামিয়ে দিতে, সঙ্গে সঙ্গে সে নিচে নেমে আসলো। সত্যি তো মা, এটা হলো জাদুর ওড়নেওয়ালা লেহেঙ্গা। এর মাধ্যমে আমাদের বিয়ে গ্র্যান্ড এন্ট্রি খুব ভালোভাবে করতে পারবো। কিন্তু মা, এখনো আমাদের অনেক টাকার দরকার, যা দিয়ে বিয়েতে মেহমানদের আমরা আপন করতে পারবো। সুমন এ কথা বলার সঙ্গে সঙ্গে সুমনের গায়ে থাকা চাদর ওড়নেওয়ালা ঘাসের লেহেঙ্গার মধ্যে থেকে আলো প্রকট হলো আর অনেকগুলো স্বর্ণমুদ্রা বের হলো। এই দৃশ্য দেখে সুমন ও তার মা খুবই আশ্চর্য হয়ে গেল। আর কায়লারি বলল, সুমন, জাদুর ঘাসের পরী বলেছিল এই জাদুর ওড়নেওয়ালা ঘাসের লেহেঙ্গা আমাদেরকে সাহায্য করবে। সত্যি, এটা সত্যি সত্যি জাদুর লেহেঙ্গা। এরপর কায়লারি মনে মনে সেই ঘাসের পরীকে ধন্যবাদ জানালো। তারপর বিয়ের দিন চলে আসলো। বিয়ের দিন এত বড় গ্র্যান্ড পার্টি সাজানো দেখে নকলের মা বাবা খুবই খুশি হয়ে গেল। আর সেখানে আসা সব আত্মীয় স্বজনরাও অনেক খুশি হলো। এরপর যখন বিয়ের স্টেজে সুমন ও নকল উঠতে উঠতে গ্র্যান্ড এন্ট্রি করে তাদের সামনে আসলো, তখন তারা খুবই হতভম্ব হয়ে গেল। আর সেই দিন সবচেয়ে বেশি খুশি হলো নকল ও সুমন। এভাবেই সুমন ও নকলের বিয়ে অনেক ধুমধাম করে গ্র্যান্ড পদ্ধতিতে হয়ে গেল। অনেক দিন আগের কথা, কোনো একটি ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে রানী নামক একটা মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পরিবারে সে, তার মা এবং বাবা ছিল। রানীর মা সুলেখা ছিল একজন কৃষাণী। সে অন্যের ক্ষেতে দিনমজুরের কাজ করত। অন্যদিকে রানীর বাবা জমিদারের ফুল বাগানের দেখাশোনা করত। আর সেই পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র একটা স্কুলই ছিল। তাই যে তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে চাইতো, সে সেই স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াতো। তাই রানীও সেই স্কুলেই পড়ালেখা করত। অন্যদিকে জমিদারের মেয়ে শিবানীও সেই স্কুলেই পড়ালেখা করত। শিবানী এবং রানী দুজনেই ছিল অনেক ভালো বন্ধু। রানী এবং শিবানী সব সময় একসঙ্গে সময় কাটাতো। একদিন যখন রানী এবং শিবানী একসঙ্গে স্কুলে যায়, তখন তারা জানতে পারে আজকে প্রিয়ার জন্মদিন, যার কারণে সে সবাইকে ক্যান্ডি বিতরণ করছে। যখনই প্রিয়া শিবানীকে দেখতে পায়, তখনই সে শিবানীর কাছে আসে এবং বলে, আরে বাহ শিবানী, তুমি চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। আজকে আমার জন্মদিন, তাই আমি তোমাকে চকলেট দিতে চাই। বাকি সবাইকে তো আমি ক্যান্ডি দিয়েছি, কিন্তু তোমার জন্য বিশেষ করে আমি চকলেট নিয়ে এসেছি।
কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমার জন্য সবসময় বিশেষটাই থাকবে। আর রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার জন্য একটা ক্যান্ডিও আর নেই। আমি সমস্ত ক্যান্ডিগুলো সবার মধ্যে ভাগ করে দিয়েছি, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। আরে কোনো ব্যাপার না প্রিয়া, চিন্তা করো না, ক্যান্ডি নাই তো কি হয়েছে, আমি আমার চকলেট থেকে ওকে দিয়ে দিব। কিন্তু কেন শিবানী, আমি তো চকলেট তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ওকে কেন দিবে? ওই গরিব রানীকে তুমি চকলেট দিও না, ও হয়তো এমন চকলেট কখনো চোখেও দেখেনি। দেখো, আমি তোমাকে দিয়েছি, তুমি খাও, ওকে দিলে আমার একটুও ভালো লাগবে না। ওর মতো গরিবের কোনো অধিকার নেই এমন চকলেট খাওয়ার, ও তো কখনো এই চকলেটগুলো মনে হয় চেখেও দেখেনি কেমন স্বাদ। আরে প্রিয়া, এ তুমি কেমন কথা বলছো? ওর কাছে হয়তো টাকা নেই, তাই বলে তুমি ওকে নিয়ে মজা করবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আমার জন্মদিনের অনুষ্ঠান, তাই তুমি অবশ্যই আসবে আমার অনুষ্ঠানে। ঠিক আছে প্রিয়া, কেন নয়, অবশ্যই আমি তোমার জন্মদিনের পার্টিতে আসব। শুধু তাই নয়, আমি রানীকেও সঙ্গে করে নিয়ে আসব। আরে পাগল হয়েছো নাকি? না না, তুমি ওখানে রানীকে নিয়ে আসবে না, এমনিতে ওর কাছে কোনো পোশাক নেই। আর ও যদি এইভাবে আমার বার্থডে পার্টিতে আসে তাহলে আমার অনেক বড় অপমান হয়ে যাবে। বিনা কারণে ওকে অপমানিত করতে তুমি ওখানে নিয়ে আসবে? তোমার কি ভালো লাগবে ওকে অপমানিত হতে দেখলে? হ্যাঁ শিবানী, প্রিয়া ঠিকই বলছে, ওই বার্থডে পার্টিতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আর ওইখানে গেলে আমার অপমানই হবে শুধু। তাই ভালো এটাই হবে যে আমি ওর বার্থডে পার্টিতে না যাই। কিন্তু রানী, তুমি আমাদের বন্ধু, তাই গেলে তুমি আমার সঙ্গেই যাবে। আচ্ছা ঠিক আছে শিবানী, যখন তুমি ওকে নিয়ে আসতে চাও, জিদ ধরেছো, তাহলে ওকে নিজের একটা ভালো পোশাক পরিয়ে নিয়ে এসো। দেখো, এমন ছেঁড়া ফাটা পোশাক পরে যেন না চলে আসে। এমনটা বলার পর প্রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবানী এবং রানীও নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রানী তার মাকে বলে, মা, আজকে সন্ধ্যাবেলায় আমি প্রিয়ার বার্থডে পার্টিতে যেতে চাই, তুমি কি আমাকে ভালো কোনো একটা পোশাক কিনে দিতে পারবে? কারণ ও আমাকে মুখের ওপরেই বলেছে যে কোনো ছেঁড়া ফাটা পোশাক পরে যাওয়া যাবে না, একটা ভালো পরিবেশসম্মত পোশাক পরে যেতে হবে। কিন্তু দেখো মা, তুমি আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানো, আমাদের খাবার নিয়েই টানাপড়া হয়ে যায়। তাহলে তোমাকে পোশাক কিভাবে কিনে দিব বলো? আর এমনিতেও আজকে তোমার বাবার শরীরটা অনেক খারাপ, তাই আজকে তোমাকে যেতে হবে জমিদার বাড়িতে জমিদারের ফুল বাগানের দেখাশোনা করার জন্য। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি খাবার খেয়ে ওইখানে চলে যাও, নয়তো জমিদার জানতে পারলে অনেক রাগ করবে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি শিবানীর থেকে কিছু কাপড় নিয়ে সেগুলো পরে নিব। না মা, এটা ভুল, অন্য কারো পোশাক নিয়ে পরাটা উচিত নয়। তোমার কাছে যতটুকু আছে ততটুকুতেই খুশি থাকো। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে তোমার খুব বাজে একটা অভ্যাস হয়ে যাবে, তখন এর ওর জামা কাপড় চেয়ে পড়তে থাকবে। আর আমরা গরিব মানুষ, কখনো যদি ওর মানসিকতা পরিবর্তন হয়ে যায় তাহলে তোমাকে করা এই উপকারের জন্য ও সব সময় খোঁটা দিবে, আর তখন আমরা ওকে কি বলবো? তাই এমনটা করো না, আর নিজের কাছে যতটুকু যা আছে তাই নিয়েই খুশি থাকো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আজকে আর আমি বার্থডে পার্টিতে যাব না। এমনটা বলার পর রানী জমিদারের খেতে চলে যায় এবং সে জমিদারের বাগানের দেখাশোনা করতে থাকে। হঠাৎ করেই রানীর নজর পড়ে একটা গাছের দিকে, যে গাছটা পুরোপুরিভাবে শুকনো ছিল। আরে, গাছটি তো একদম শুকনা, যদি এখন আমি গাছটির দেখাশোনা করি এবং এতে পানি দিই তাহলে এই গাছটি আবারও সুন্দর হয়ে যাবে। এমনটা বলে রানী পাশের পুকুরেই যায় এবং সেখান থেকে কলস ভর্তি পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় দেয়। কিন্তু পুরো এক কলস পানি ঢালার পরেও সেখানে কিছুই হয় না, সেখানকার মাটি পুরোপুরিভাবে শুকনো ছিল, যার কারণে গাছটি শুকিয়েছিল। আর তাই রানী বারবার পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় ঢালতে থাকে। এভাবে সে অনেকক্ষণ পর্যন্ত পানি দেয়। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে শিবানী চলে আসে এবং তাকে ক্লান্ত অবস্থায় দেখে বলে, আরে, তুমি এত ক্লান্ত হয়ে গেছো কেন? এখানে কি তোমাকে পাথর ভাঙতে হচ্ছে নাকি? আর আজকে তোমার বাবা কেন আসেনি? তুমি কেন এসেছো? আরে শিবানী, কি বলবো, তোমার বাগানের এই গাছটি অনেক শুকনো ছিল, আমার মনে হয় পানি দেওয়ার অভাবে গাছটি অনেক শুকিয়ে গেছে। আমার মনে হয় গাছটির ভালোভাবে দেখাশোনা করলে গাছটি অনেক তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠবে, তাই আমি ওই পুকুর থেকে পানি নিয়ে এসে গাছে দিচ্ছিলাম, কিন্তু পানিতে হচ্ছিলই না, এখানকার জায়গাটা অনেক বেশি শুকনো, তাই পানি ঢালতে ঢালতে আমি ক্লান্ত হয়ে গেছি, আর তাই আমি ক্লান্ত হয়ে এখানে বসে বিশ্রাম করছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজ কখন শেষ হবে? কারণ আজকে সন্ধ্যাবেলায় প্রিয়ার বার্থডে পার্টিতেও যেতে হবে। না শিবানী, আমি যাব না, কারণ আমার কাছে পরার জন্য কোনো পোশাক নেই, তাই আমি ভেবেছি আমি ওখানে যাবই না। কিন্তু আমি কখন বলেছি যে আমি তোমাকে আমার পোশাক দিব না? তুমি আমার পোশাক পরে নিও।
না শিবানী, আমার মা তোমার ড্রেস পরতে আমাকে মানা করেছে। আমার মা বলেছে অন্যের ড্রেস পরতে নেই, আমার যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে বলেছে। আর আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকবো, তাই আমি যাব না বার্থডে পার্টিতে। আর গেলে আমাকে আমার ছেঁড়া ফাটা পোশাক পরেই যেতে হবে। আর আমি ছেঁড়া ফাটা পোশাক পরে গেলে প্রিয়া অনেক রাগ করবে, আর আমি চাই না যে আমার কারণে ওর বার্থডে পার্টি নষ্ট হোক। তাই আমি যাব না, তুমি একাই যাও। আমি এসব কিচ্ছু শুনতে চাই না রানী, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, নয়তো তোমাকে রেখে আমি একা একা কিভাবে যাব। এমনটা বলার পর শিবানী সেইখান থেকে চলে যায়। অন্যদিকে রানী উদাস হয়ে যায়। একটু পর সে আবারও সেই গাছের দেখাশোনা করতে শুরু করে এবং সেই গাছটিতে সার দেয়। সন্ধ্যা হতে হতে গাছটি একদম পরিপূর্ণ অনেক সুন্দর হয়ে যায়, যেটা দেখে রানী ভীষণ অবাক হয়ে যায়। আরে এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি একটা গাছ কিভাবে এমন সবুজ হয়ে উঠতে পারে? এত তাড়াতাড়ি তো কোনো গাছ সবুজ হয় না, কম করে কয়েকদিন সময় নেয়। মনে হচ্ছে আমি একটু বেশি পরিশ্রম করে ফেলেছি, যার কারণে এই ফল পেয়েছি। ঠিক তখনই গাছটি বলে ওঠে, প্রিয়া, সত্যি তুমি অনেক সৎ স্বভাবের একটি মেয়ে, তাই আমি তোমার এই সেবাতে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি জানি যে আজকে তুমি অনেক দুঃখী আর তোমার বন্ধুর বার্থডে পার্টিতেও যেতে চাও, কিন্তু তোমার কাছে কোনো জামা নেই। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর একটা রহস্যের কথা বলতে চাই তোমাকে। তুমি এই বাগানের শেষ সীমানায় যাও, ওইখানে গেলে তুমি একটা কুয়া পাবে। যখন তুমি ওই কুয়ার কাছে যাবে, কুয়ার আলাদা একটা চমক দেখতে পাবে। কুয়ার কাছে গিয়ে তুমি আমার ব্যাপারে বলো যে ওই গাছটি আমাকে পাঠিয়েছে। তুমি এটা বললেই গাছটি সব কিছু বুঝতে পারবে এবং তোমাকে সাহায্য করার জন্য 5টা জাদুর গাউন দিবে। এটা শুনে রানী অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে বাগানের শেষ সীমানায় যায়। সেখানে যাবার পর সে একটি কুয়া দেখতে পায়, যেটা দেখার পর রানী বলে, সত্যি গাছটি একদম ঠিক বলেছিল। এই কুয়ার আলাদা একটা চমক আছে, যা দেখে মানুষ সহজেই চিনতে পেরে যাবে। এতটা আকর্ষণীয় কুয়া আজকের আগে আমি কখনোই দেখিনি। এমনটা বলে রানী সেই কুয়ার কাছে যায় এবং সে সেই কুয়াকে বলে, আমাকে ওই গাছটি পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে গাছটি তোমাকে পাঠিয়েছে। গাছটি এক সময় আমার বন্ধু ছিল, সে এখন আমার অনেক ভালো বন্ধু। ও যখন খুব ছোট্ট ছিল তখন আমার পাশেই ওর বসবাস ছিল, কিন্তু মানুষজন ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে রোপণ করে দিয়েছে, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনো অনেক ভালো বন্ধুত্ব আছে। আর আমি জানি যখন ও তোমাকে পাঠিয়েছে তখন তুমি অনেক ভালো একটা মানুষ, আর ও তোমাকে সাহায্য করতে চাই, যার কারণে তোমাকে এখানে পাঠিয়েছে। আর আমিও জানি যে এখন আমাকে কি করতে হবে। এরপর কুয়ার মধ্যে থেকে চকচকে 5টা গাউন বের হয়। গাউন 5টা তাকে দেওয়ার পর কুয়া বলে, এই নাও জাদুর গাউন। এগুলো সবগুলোই জাদুর কুয়ার গাউন, কিন্তু হ্যাঁ, এই গাউনগুলো সবগুলো তোমার মনের একটা করে ইচ্ছা পূরণ করবে। প্রত্যেকটা গাউনের থেকে তুমি একটা একটা করে ইচ্ছা পূরণ করিয়ে নিতে পারবে, তাই খুব ভেবেচিন্তে এগুলো ব্যবহার করো। হ্যাঁ কুয়া, বুঝতে পেরেছি। আমি খুব ভালোভাবে এগুলো ব্যবহার করব এবং কাউকে কষ্ট দিব না। গাউন পাওয়ার পর সে অনেক খুশি হয় এবং গাউনগুলো নিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং খুশি খুশি তার মাকে সব কিছু খুলে বলে। কিন্তু হঠাৎ করেই তখন তার বান্ধবী শিবানীর কথা মনে পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটা গাউন পরে নেয়, যা পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এবং অন্য একটি গাউনের সাহায্যে সে তার বান্ধবী প্রিয়ার জন্মদিনের পার্টিতে পৌঁছে যায়। প্রিয়ার বার্থডে পার্টিতে আসা প্রত্যেকটা মানুষ রানীর দিকে তাকিয়েই ছিল, কারণ রানী অপরূপ সুন্দরী হয়ে গিয়েছিল। এটা দেখার পর শিবানী এবং প্রিয়াও ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর শিবানী এবং প্রিয়া রানীর কাছে আসে এবং বলে, আরে রানী, তুমি আমাকে কত বড় মিথ্যা কথা বললে। দেখো তোমার কত সুন্দর ড্রেস, সবাই শুধু তোমাকেই দেখছে। হ্যাঁ রানী, তুমি অনেক দামি একটা গাউন পরে এসেছো। সত্যি গাউনটি অনেক সুন্দর। আমি অযথাই তোমাকে সন্দেহ করছিলাম যে তোমার কারণে হয়তো আমার বার্থডে পার্টিতে অনেক অপমান হবে, কিন্তু তোমার জন্য বার্থডে পার্টির নাম রোশন হয়েছে। আসো আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। এরপর শিবানী, প্রিয়া এবং রানী 3 বান্ধবী মিলে জন্মদিনের কেক কাটে এবং তারা ধুমধাম করে পার্টি এনজয় করে। রানী পার্টিতে এত সুন্দর ডান্স করে যে সবাই শুধু তাকেই দেখতে থাকে। চারিদিকে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। যখন রানী পরের দিন এই কথাগুলো জানতে পারে তখন তার অনেক ভালো লাগে। আরে রানী, তুমি তো এর আগে কখনো বলোইনি যে তুমি এত সুন্দর ডান্স পারো, আমাকেও একটু শিখিয়ে দাও। এরপর শিবানীকে রানী সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর শিবানী অনেক বেশি খুশি হয় এবং বলে, শিবানী, এটা তোমার ভালো মানসিকতার ফল, যেটা তুমি সব সময় অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছো। অযথাই তোমার দারিদ্রতা নিয়ে সবাই মজা করত। এরপর থেকে রানী হাসি খুশিতে জীবন কাটায়, কারণ তার কাছেও এখন নিজস্ব বাড়ি, গাড়ি এবং অনেক টাকা ছিল। কিন্তু সব সময় সে অন্যকে সাহায্য করত।